তো ফ্রেন্ডস, আজ আমরা বলবো মেন্ডেলিফের পর্যায় সূত্র এবং পর্যায় সারণী ব্যাপারে। তো মেন্ডেলিফের পর্যায় সূত্র, মেন্ডেলিভস পিরিয়ডিক ল। মেন্ডেলিফের পর্যায় সূত্র কি? মেন্ডেলিফের পর্যায় সূত্র। তো মেন্ডেলিভ ওনার পর্যায় সূত্রে কি বললেন? উনি বললেন যে মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মসমূহ পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। উনি কি বললেন? যে মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মসমূহ পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। অর্থাৎ মেন্ডেলিভের ভাষা এটা ছিল, দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অফ এলিমেন্টস আর এ পিরিয়ডিক ফাংশন অফ দেয়ার অ্যাটমিক ওয়েটস। এই সূত্র অনেকটা নিউল্যান্ডসের অষ্টক সূত্রের সঙ্গে সাদৃশ্য রয়েছে। এই সূত্রের অষ্টক সূত্রে নিউল্যান্ডস বলেছিলেন যে যখন আমরা মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভার অনুযায়ী সাজাচ্ছিলাম, তখন কোনো একটা নির্দিষ্ট মৌল থেকে গণনা শুরু করে অষ্টম মৌলে এসে ধর্মের পুনরাবৃত্তি ঘটছে। অর্থাৎ উনি উল্লেখ করে দিয়েছিলেন যে ওই অষ্টম মৌলে এসেই ধর্মের পুনরাবৃত্তি ঘটবে। কিন্তু এখানে মেন্ডেলিভ যেটা বললেন যে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী যখন আমরা মৌলগুলিকে সাজাবো, যখন মৌলগুলিকে আমরা সাজাতে থাকবো, কোনো একটা নির্দিষ্ট মৌল থেকে শুরু করে ওইভাবে সাজাতে সাজাতে অপর কোনো একটা নির্দিষ্ট মৌল এসে ধর্মের পুনরাবৃত্তি ঘটবে। এটা যে পার্টিকুলারলি অষ্টম মৌলই হবে এটা উনি বলেননি। যখন আমরা পর্যায় সারণী পড়ব তখন দেখব যে কোথায় ধর্মের পুনরাবৃত্তি ঘটছে এবং পর্যায় সারণী কীভাবে তৈরি হচ্ছে। তো এই হলো মেন্ডেলিভের পর্যায় সূত্র, মেন্ডেলিভস পিরিয়ডিক ল। এরপর আমরা জানবো যে পর্যায় সারণী কি। তো পর্যায় সারণী বাইকে আমরা বলছি পিরিয়ডিক টেবল। পিরিয়ডিক টেবল আর কিছুই না, মেন্ডেলিভ তার পর্যায় সূত্রের উপর ভিত্তি করে মৌলগুলি যে তালিকা প্রস্তুত করেছিলেন, যে একটা সুসংঘবদ্ধ তালিকা প্রস্তুত করেছিলেন, তিনি মৌলগুলিকে সুবিন্যস্তভাবে সাজিয়েছিলেন একটা তালিকায়। সেই তালিকাটাই হলো পর্যায় সারণী। এবং ওই তালিকা থেকে আমরা মৌলগুলির সম্বন্ধে সহজেই ধারণা লাভ করতে পারি। মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম কি হতে পারে তা আমরা সেখান থেকে বলতে পারি, এবং ওই মৌলগুলো কি কি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে এবং রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করার ফলে কোন কোন যৌগ তারা তৈরি করে, সেই সমস্ত যৌগের বৈশিষ্ট্য কি তা আমরা খুব সহজেই বলতে পারবো ওই তালিকা থেকে। ওই তালিকাটাকেই এখানে বলা হচ্ছে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবল। এই হলো পর্যায় সূত্র এবং পর্যায় সারণী। এরপর আমরা জানবো যে মেন্ডেলিভের পর্যায় সারণীর পর্যায় শ্রেণী এদের ব্যাপারে সব জানবো। তো মেন্ডেলিভের যে পর্যায় সারণী ছিল, যেটা মেন্ডেলিভ তৈরি করেছিলেন, সেই পর্যায় সারণীতে 7টি পর্যায় ছিল এবং 8টি শ্রেণী ছিল। তো পর্যায় আমরা কোনগুলোকে বলি? মেন্ডেলিভের পর্যায় সারণীতে যেগুলো অনুভূমিক সারি ছিল, সেই অনুভূমিক সারিগুলোকে আমরা বলি পর্যায়। তাহলে যেগুলো আমরা অনুভূমিক সারি পাই সেগুলোকে আমরা বলি পর্যায় বা পিরিয়ডস। আর যেগুলো উলম্ব সারি পাই
সেগুলোকে আমরা বলি শ্রেণী বা গ্রুপস। তো অনুভূমিক সারিগুলোকে আমরা বলি পর্যায় এবং উলম্ব সারিগুলোকে আমরা বলি শ্রেণী। তো এরপর পর্যায় সারণীর আকারটা কীরকম, অর্থাৎ সেটা দেখতে কীরকম, সেটা দেখতে কিছুটা এরকম যে যেগুলো পর্যায় অর্থাৎ যেগুলো অনুভূমিক সারি তাদেরকে আমরা ইংরেজি অক্ষর 1, 2, 3, 4, 5, 6, 7 এইভাবে প্রকাশ করি। আর যেগুলো আমার উলম্ব সারি রয়েছে তাদেরকে রোমান হরফ দিয়ে আমরা প্রকাশ করি। সেগুলো কীরকম, সেগুলো হচ্ছে কিছুটা এরকম, যেমন প্রথম সারি হলো রোমান হরফে 1, দ্বিতীয় সারি হলো 2, তৃতীয় সারি 3, তারপরে সারি হলো 4 নম্বর সারি, তারপর 5, 6, 7 এবং 8। তো মেন্ডেলিভ যে সময় তার পর্যায় সারণী আবিষ্কার করলেন সে সময় আমরা কেবলমাত্র 63টি মৌলের কথাই জানতাম, অর্থাৎ সে সময় 63টি মৌলের কথাই ওনার জানা ছিল এবং সে সময়ে নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কৃত হয়নি। নিষ্ক্রিয় গ্যাস, এখানে 6টি গ্যাসকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলি। এই গ্যাসগুলো কি কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এই 6টা গ্যাসকে আমরা বলি নিষ্ক্রিয় গ্যাস। এদেরকে নিষ্ক্রিয় এই জন্যই বলা হয় তার কারণ এরা সাধারণত রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, সেজন্য এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলি। এবং এই নিষ্ক্রিয় গ্যাসগুলো সে সময় আবিষ্কৃত হয়নি, তাই মেন্ডেলিফের যে পর্যায় সারণী সেই পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসের উল্লেখ ছিল না। তো মেন্ডেলিফের পর্যায় সারণীতে এরকম 7টি পর্যায় ছিল আর এরকম 8টি শ্রেণী ছিল। তো উনি শ্রেণীগুলোকে আবার উপশ্রেণীতে ভাগ করেছিলেন। যেমন যদি আমি 1 নম্বর শ্রেণীর কথা বলি তাহলে 1 নম্বর শ্রেণীতে দেখব 2টো উপশ্রেণী রয়েছে, এ এবং বি উপশ্রেণী। ঠিক একইভাবে দ্বিতীয় শ্রেণীরও 2টো উপশ্রেণী রয়েছে, এ এবং বি। এইভাবে 1 নম্বর শ্রেণী থেকে শুরু করে 7ম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীরই 2টো করে উপশ্রেণী আছে। এই ছিল মেন্ডেলিফের পর্যায় সারণী। তো মেন্ডেলিফ তার পর্যায় সারণী তৈরির সময় কিছু কিছু স্থান ফাঁকা রেখেছিলেন এবং তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে ওই স্থানে কি কি মৌল থাকতে পারে এবং তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম কি হতে পারে তার তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন। এবং পরবর্তীকালে যখন সেই সমস্ত মৌলগুলো আবিষ্কৃত হলো তখন দেখা গেল যে সেগুলো মেন্ডেলিভ প্রস্তাবিত ফাঁকা স্থানই দখল করছে এবং তাদের ভৌত রাসায়নিক ধর্ম অনেকটা তেমনই হচ্ছে যেটা মেন্ডেলিভ বলেছিলেন। তো এরপর পরবর্তীকালে যখন আরও কিছু মৌল আবিষ্কৃত হলো এবং এই নিষ্ক্রিয় গ্যাসগুলো আবিষ্কৃত হলো তখন মেন্ডেলিফের পর্যায় সারণীর কিছুটা সংশোধন করা হলো এবং সংশোধন করে যেটা সংশোধিত মেন্ডেলিফের পর্যায় সারণী সেখানে আরও একটা শ্রেণী যুক্ত করা হলো এবং সেই শ্রেণীটা হলো 9 নম্বর শ্রেণী। এবং এই শ্রেণীতে স্থান দেওয়া হলো এই নিষ্ক্রিয় গ্যাসগুলিকে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলিকে এই 9 নম্বর শ্রেণীতে স্থান দেওয়া হলো। তো এটা গেল মেন্ডেলিফের পর্যায় সারণীর সংক্ষিপ্ত বিবরণ। এরপর আমরা জানব এই যে পর্যায়গুলোকে আমরা চিহ্নিত করছি ইংরেজি অক্ষর 1, 2, 3, 4 এইভাবে 7 পর্যন্ত, অর্থাৎ 7টি যে পর্যায় রয়েছে এরপর আমরা এই পর্যায়গুলির ব্যাপারে জানব। তাহলে এরপর আমরা মেন্ডেলিফের পর্যায়গুলো সম্পর্কে জানব। তো প্রথম পর্যায় একে আমরা বলছি অতি হ্রস্ব পর্যায়। অতি হ্রস্ব পর্যায়
বা ভেরি শর্ট পিরিয়ড। এই পর্যায়কে অতিহ্রস্ব পর্যায় বলার কারণ কি না, এই পর্যায়ে দুটি মৌল রয়েছে, হাইড্রোজেন এবং হিলিয়াম, সেই জন্য কি আমরা বলছি অতিহ্রস্ব পর্যায়। এরপর আমরা আসছি দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায়, এই পর্যায়কে আমরা বলছি প্রথম হ্রস্ব পর্যায়, প্রথম হ্রস্ব পর্যায়। এবং এই পর্যায়ে মৌলের সংখ্যা 8টি। এগুলো কি কি? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। এরপর আসি তৃতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়, একে আমরা বলছি একে কিছু বলে না। প্রথম পর্যায়কে বলে অতিহ্রস্ব পর্যায়, দ্বিতীয় পর্যায়কে বলে প্রথম হ্রস্ব পর্যায়। তৃতীয় পর্যায়, তৃতীয় পর্যায়েতেও মৌল সংখ্যা 8টি এবং এগুলো হলো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এইগুলো হলো তৃতীয় পর্যায়ের মৌল। এরপর আসি আমরা চতুর্থ পর্যায়ে। চতুর্থ পর্যায়, এই পর্যায়কে আমরা বলি প্রথম দীর্ঘ পর্যায়। প্রথম দীর্ঘ পর্যায়, এই পর্যায়কে এইরূপ পর্যায় বলার কারণ হলো যে এই পর্যায়ে মৌল সংখ্যা 18টি, সেই জন্য বলা হয় প্রথম দীর্ঘ পর্যায়। তো এই 18টি মৌল কি কি? পটাশিয়াম থেকে শুরু করে ক্রিপ্টন পর্যন্ত আমার 18টি মৌল। পটাশিয়াম হলো এই পর্যায়ের প্রথম মৌল এবং ক্রিপ্টন হলো এই পর্যায়ের শেষ মৌল। এর মাঝে আরও 16টি মৌল রয়েছে। তো পটাশিয়াম থেকে শুরু করে ক্রিপ্টন পর্যন্ত এই যে 18টি মৌল, এরা স্থান পাচ্ছে চতুর্থ পর্যায়ে, সেই জন্য একে বলা হচ্ছে প্রথম দীর্ঘ পর্যায়। এরপর আসি পঞ্চম পর্যায়। পঞ্চম পর্যায়, এই পর্যায়েতেও 18টি মৌল রয়েছে। এগুলো কি কি? রুবিডিয়াম থেকে শুরু করে জেনন পর্যন্ত যে 18টি মৌল, সেগুলো স্থান পাচ্ছে পঞ্চম পর্যায়ে। ঠিক একইভাবে এখানে যেমন পটাশিয়াম ছিল এই পর্যায়ের প্রথম মৌল, ক্রিপ্টন শেষ মৌল, ঠিক এখানেও রুবিডিয়াম প্রথম মৌল, জেনন হচ্ছে শেষ মৌল। এরপর ষষ্ঠ পর্যায়, এটাকে আমরা বলছি অতি দীর্ঘ পর্যায় বা ভেরি লং পিরিয়ড। কেন একে এরকম পর্যায়ে বলছি, তার কারণ হচ্ছে এই পর্যায়ে মৌল রয়েছে আমার 32টি এবং এই মৌলগুলি সিজিয়াম থেকে শুরু হয় এবং রেডনে গিয়ে শেষ হয়। সিজিয়াম থেকে শুরু, রেডনে গিয়ে শেষ, যেখানে সিজিয়াম হচ্ছে পর্যায়ের প্রথম মৌল, রেডন শেষ মৌল এবং এদের মাঝে রয়েছে আরও 30টি মৌল, তাই এটা অতি দীর্ঘ পর্যায়। এখন এই যে 30টি, এই যে 32টি মৌল রয়েছে ষষ্ঠ পর্যায়ে, এই 32টি মৌলের মধ্যে 14টি মৌল যারা শুরু হচ্ছে সিরিয়াম থেকে শেষ হচ্ছে লুটেশিয়ামে। সিরিয়াম থেকে শুরু করে লুটেশিয়াম পর্যন্ত 14টি মৌল, এদেরকে আমরা বলছি বিরল মৃত্তিকা মৌল বা রেয়ার আর্থ এলিমেন্টস। আমি এটা উপরে লিখে দিচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয়। তো কি বললাম, তাহলে ষষ্ঠ পর্যায়ে আমার 32টি মৌল রয়েছে, তাদের মধ্যে 14টি মৌল, সিরিয়াম থেকে শুরু করে লুটেশিয়াম পর্যন্ত 14টি মৌল, এদেরকে আমরা বলছি বিরল মৃত্তিকা মৌল, বা এদেরকে আরেকটা নামেও ডাকা হয় যেটা হলো ল্যান্থানাইডস। কেন এদেরকে ল্যান্থানাইডস বলা হয়, তার কারণ এই যে সিরিয়াম থেকে শুরু করে লুটেশিয়াম পর্যন্ত 14টা মৌল, সিরিয়ামের ঠিক আগের মৌল যেটা হচ্ছে ল্যান্থানাম, ঠিক আগের মৌলটি হলো ল্যান্থানাম। কিন্তু যখন আমরা গণনা করছি সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত যখন গণনা করছি তখন আমরা ল্যান্থানামকে ধরছি না,
কিন্তু যেহেতু ল্যান্থানামের পরবর্তী মৌলই হলো সিরিয়াম এবং সেই সিরিয়াম থেকে আমরা গণনা শুরু করছি, তাই এই 14টি মৌলকে আমরা ল্যান্থানাইডসও বলি। যেহেতু ল্যান্থানামের ঠিক পরের গণনা শুরু হচ্ছে, তাই ল্যান্থানাইডস। এটা হলো ষষ্ঠ পর্যায়। এরপর আসি আমরা সপ্তম পর্যায়, যেটা হলো একটা অসম্পূর্ণ পর্যায়। এবং মেন্ডেলিফের যে সংশোধিত পর্যায় সারণী, এটা কিন্তু মেন্ডেলিফের প্রকৃত পর্যায় সারণী না, এটা হলো মেন্ডেলিফের পর্যায় সারণীর সংশোধিত রূপ। আমি এতক্ষণ অবধি যে সমস্ত কথাগুলো বললাম সেটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণীর সংশোধিত রূপ। মেন্ডেলিফ তো পর্যায় সারণী তৈরি করেছিল 63টি মৌল নিয়ে, কিন্তু পরবর্তীকালে যখন আরও কিছু মৌল আবিষ্কৃত হলো, নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কৃত হলো, তারপরে ওই পর্যায় সারণীর মধ্যে কিছুটা সংশোধন আনা হলো এবং সেই সংশোধিত পর্যায় সারণী হচ্ছে এটা, যেটা আমি বলছি। তো সেই সংশোধিত পর্যায় সারণী যেটা সপ্তম পর্যায়, সেটা হচ্ছে একটা অসম্পূর্ণ পর্যায়। এবং এই পর্যায়ের যে মৌলগুলো, সেইগুলো আমার ফ্রান্সিয়াম থেকে শুরু হয়, লরেন্সিয়ামে গিয়ে শেষ হয়, LR। ফ্রান্সিয়াম থেকে শুরু, লরেন্সিয়ামে গিয়ে শেষ। এবং এই পর্যায়ের যে বৈশিষ্ট্য, এই পর্যায়ের প্রত্যেকটা মৌল হচ্ছে তেজস্ক্রিয় মৌল বা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস। তো এই যে ফ্রান্সিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত মৌলগুলি রয়েছে, এরা হচ্ছে প্রত্যেকেই তেজস্ক্রিয়, এটা আমরা জানলাম। তো ফ্রান্সিয়াম থেকে শুরু করে ইউরেনিয়াম পর্যন্ত যে 6টি মৌল আমরা দেখতে পাই, এইগুলো প্রকৃতিতে পাওয়া যায়, প্রকৃতিলভ্য। আর ইউরেনিয়ামের পরবর্তী যে মৌলগুলি আবিষ্কৃত হয়েছে, সেগুলো সবই হচ্ছে কৃত্রিমভাবে তৈরি। এখন আমরা যেমন ষষ্ঠ পর্যায়ে দেখলাম যে সিরিয়াম থেকে শুরু করে লুটেশিয়াম পর্যন্ত যে মৌলগুলো, সেগুলোকে আমরা বিরল মৃত্তিকা মৌল বলি, 14টা মৌল বা অ্যাক্টিনাইডস। এই সপ্তম পর্যায়েও থোরিয়াম থেকে শুরু করে লরেন্সিয়াম পর্যন্ত যে 14টি মৌল রয়েছে, এদেরকে আমরা বলি অ্যাক্টিনাইডস। কেন অ্যাক্টিনাইডস বলি? তার কারণ হচ্ছে, এখানে যেমন বললাম যে সিরিয়ামের ঠিক আগের মৌল হচ্ছে ল্যান্থানাম, এবং যেহেতু ল্যান্থানামের পরবর্তী যে 14টা মৌল রয়েছে, তার জন্য এদেরকে বলা হচ্ছে ল্যান্থানাইডস। ঠিক একইভাবে থোরিয়ামের ঠিক আগের মৌল হলো অ্যাক্টিনিয়াম, এবং যেহেতু অ্যাক্টিনিয়ামের পরবর্তী এই মৌলগুলো, এই 14 মৌল যেহেতু ঠিক অ্যাক্টিনিয়ামের পরের থেকে গণনা শুরু হচ্ছে, তাই জন্য এদেরকে আমরা বলি অ্যাক্টিনাইডস। কি বলি এদেরকে? অ্যাক্টিনাইডস। এই হলো মেন্ডেলিফের পর্যায় সারণীর পর্যায়ের বিবরণ, যে কোন পর্যায় তাদেরকে আমরা কি বলি, সেই পর্যায়ে কটা করে মৌল রয়েছে, ল্যান্থানাইডস কি, অ্যাক্টিনাইডস কি, এগুলো হচ্ছে পর্যায় সারণী। এরপর আমি একটা প্রশ্ন তোমাদের মনে আসতেই পারে, যে প্রথমেই যখন আমি বলেছিলাম মেন্ডেলিফের পর্যায় সূত্র, যে মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মসমূহ তাদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তার মানে যে সমধর্মী মৌলগুলো রয়েছে, সেই সমধর্মী মৌলগুলোকে আমি পর্যায় বরাবর পাবো নাকি শ্রেণী বরাবর পাবো? তো এইটা সবসময় মনে রাখবে যে সমধর্মী মৌলগুলিকে আমরা কখনোই পর্যায় বরাবর পাই না, আমরা সবসময় সমধর্মী মৌলগুলিকে পাই শ্রেণী বরাবর। যেমন মেন্ডেলিফের পর্যায় সারণীর কোনো একটা পর্যায় যদি আমরা দেখে নিই, যেমন যদি আমরা দ্বিতীয় পর্যায়ের কথাই ধরি, তাহলে আমরা এখানে আমরা মানে এইভাবে পাচ্ছি যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এই যে যখন একটা পর্যায় বরাবর আমি বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, তখন প্রত্যেকটা মৌলের ধর্ম আলাদা আলাদা। কিন্তু যখন কোনো একটা শ্রেণী বরাবর আমি উপর থেকে নিচে নেমে আসছি, যেমন আমি মেন্ডেলিফের পর্যায় সারণীর বা তার যে সংশোধিত পর্যায় সারণী, সেখানে যদি সপ্তম শ্রেণীর উদাহরণ নিই, বা আরও নির্দিষ্ট করে বলতে গেলে সপ্তম শ্রেণীর যে বি উপশ্রেণীর যদি আমি মৌলগুলোকে নিই, তাহলে সেখানে দেখব ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন।
এই 4টি মৌল রয়েছে, এদেরকে আমরা বলি হ্যালোজেন। তো যেহেতু এরা একটা শ্রেণী বরাবর উপর থেকে নিচে রয়েছে, তাই এদের প্রত্যেকের ধর্ম এক। সুতরাং আমরা মেন্ডেলিফের যে পর্যায় সারণী বা তার যে সংশোধিত পর্যায় সারণী, সেখানে সমধর্মী মৌলগুলোকে কখনোই একটা পর্যায় বরাবর পাবো না, সবসময় আমরা শ্রেণী বরাবর পাবো। এই হলো মেন্ডেলিফের পর্যায় সারণী। তাহলে এরপর আমরা জানবো যে মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটি। আমি একটু সংক্ষেপে বলে দিই। ত্রুটি ছিল প্রধানত দুটো। প্রথমত হচ্ছে যে মেন্ডেলিফের পর্যায় সূত্র অনুযায়ী যেটা কম পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌল, সেটা অবশ্যই বেশি পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলের আগে থাকবে। কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব আর্গনের থেকে কম হওয়া সত্ত্বেও পটাশিয়ামকে আর্গনের পরে স্থান দেওয়া হয়েছে। প্রথম ত্রুটি। দ্বিতীয় ত্রুটি হলো যে হাইড্রোজেন পরমাণুর পর্যায় সারণীতে অবস্থান বিতর্কমূলক। এখানে হাইড্রোজেন পরমাণু পর্যায় সারণীর যেটা প্রথম শ্রেণীর যে মৌল রয়েছে ক্ষার ধাতু, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, তাদের সঙ্গে যেমন হাইড্রোজেনের ধর্মের সাদৃশ্য রয়েছে, বৈসাদৃশ্য রয়েছে, ঠিক তেমনই আমার সপ্তম শ্রেণীর যেগুলো হ্যালোজেন মৌল, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাদের সঙ্গে ধর্মের সাদৃশ্য, বৈসাদৃশ্য রয়েছে। এটার জন্য হাইড্রোজেনের অবস্থান কোথায় হওয়া উচিত? প্রথম শ্রেণীতে ক্ষার ধাতুগুলির সাথে নাকি সপ্তম শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলির সাথে, সেটা মেন্ডেলিফ নির্দিষ্ট করতে পারেননি, এবং এই কারণেই উনি হাইড্রোজেনকে দুষ্টু মৌল আখ্যা দিয়েছিলেন। তো এই দুটি হলো পর্যায় সারণীর ত্রুটি। এটা আমি একটু সংক্ষেপে বলে দিলাম। এরপর হাইড্রোজেনের যে পর্যায় সারণীর যে ত্রুটি ছিল, সে ত্রুটি সংশোধন। তো এই ত্রুটি সংশোধন মেন্ডেলিফ তার পর্যায় সারণীতে মৌলগুলিকে সাজিয়েছিলেন তাদের পারমাণবিক গুরুত্বের উপর ভিত্তি করে, অর্থাৎ তিনি পারমাণবিক গুরুত্বকে মৌলের ধর্মের নিয়ন্ত্রক ধরে নিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে আইসোটোপ আবিষ্কারের পর জানা যায়, এবং মোজলের যে বিখ্যাত এক্স রশ্মির বর্ণালীর উপর পরীক্ষা, সেখান থেকে জানা যায় যে পারমাণবিক গুরুত্ব কিন্তু মৌলের ধর্মের নিয়ন্ত্রক নয়, পরমাণু ক্রমাঙ্ক হলো মৌলের ধর্মের নিয়ন্ত্রক। তার কারণ পরমাণু ক্রমাঙ্ক বলতে আমরা বুঝি যে মৌলের কোন একটা মৌলের পরমাণু নিউক্লিয়াসে কতগুলো প্রোটন রয়েছে। এরপর পরমাণু ক্রমাঙ্ক মানে হচ্ছে প্রোটন সংখ্যা। এখন প্রোটন সংখ্যার যদি পরিবর্তন ঘটে যায়, তাহলে মৌলের নিউক্লিয়াসটাই পুরো পাল্টে যাবে, অর্থাৎ এক মৌল আরেকটা মৌলে রূপান্তরিত হয়ে যাবে। সুতরাং পারমাণবিক গুরুত্ব নয়, পরমাণু ক্রমাঙ্ক হলো মৌলের ধর্মের নিয়ন্ত্রক। তো এই পরমাণু ক্রমাঙ্ককে যদি আমরা মৌলের ধর্মের নিয়ন্ত্রক ধরে নিই, তাহলে তার সূত্রের মধ্যে যে ত্রুটি ছিল, অর্থাৎ পটাশিয়াম এবং আর্গনের অবস্থানজনিত যে ত্রুটি, বা হাইড্রোজেনের অবস্থানজনিত ত্রুটি, বা আরও কিছু ত্রুটি, সবগুলোর সংশোধন করা যায়। তাহলে পারমাণবিক গুরুত্বের বদলে যদি পরমাণু ক্রমাঙ্ককে আমরা মৌলের ধর্মের নিয়ন্ত্রক ধরে নিই, যদিও ধরে নেওয়া নয়, ওটাই হলো ওটাই হলো ধর্মের নিয়ন্ত্রক, তাহলে আমরা সূত্রটা কিছু এরকম পাই যে মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মসমূহ পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। যেটা ছিল পারমাণবিক গুরুত্ব, তার বদলে আমরা পেলাম পরমাণু ক্রমাঙ্ক, এবং এটাই হলো মেন্ডেলিফের পর্যায় সূত্রের সংশোধিত পর্যায় সূত্র। ধন্যবাদ। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, এটাই বলার।